1901 শান্তিনিকেতন আশ্রমিক বিদ্যালয়, 1918 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। একটি একক মানুষের অনন্য যাত্রাপথে মাত্র 17 বছর। আশ্রমিক বিদ্যালয়ের 2-3 জন ছাত্র নিয়ে পথ চলায় এই কর্মযজ্ঞে মহাসমুদ্রে অবশেষে আছড়ে পড়ল বিশ্বভারতীর ঢেউ। বিশ্বর সাথে যোগে জড়িয়ে নিলেন বিশ্ব নাগরিক। 8ই পৌষ 1325 বিশ্বভারতীর ভিত্তি করে কবি বললেন, শিক্ষার প্রকৃত ক্ষেত্র বিদ্যার উদ্ভাবন। বললেন, মানব সংসারে জ্ঞানালোকে দেওয়ালি উৎসব চলছে। বললেন, বিশ্ববিদ্যালয়ের মুখ্য কাজ বিদ্যার উৎপাদন, গৌণ কাজ সেই বিদ্যাকে দান করা। তিনি জানতেন, পরগাছার মতো ভারতের বিশ্ববিদ্যালয়গুলি পরদেশীয় বনস্পতির ছায়ায় দুলছে। তাই বিশ্বভারতী হবে দেশের মাটিতে বিশ্ববিদ্যালয় বুনিয়াদ। ঘোষণা করলেন, এই আদর্শ বিশ্ববিদ্যালয়কে আমি বিশ্বভারতী নাম দিবার প্রস্তাব করিতেছি। আর এই সময় ভারতের বড় দুর্দিন। প্রথমে মন্টফোর্ট পরিকল্পনা, তারপর কদর্য রাওলাট অ্যাক্ট। প্রথম বিশ্বযুদ্ধের পর চারিদিকে ভাঙা গাছ, চারিদিকে বিপন্ন মানুষ, পৃথিবী টুকরো হচ্ছে কাঁটার বেড়ায়। অক্ষশক্তি একদিকে, মিত্রশক্তি অন্যদিকে হুঙ্কার ছাড়ে। দাম বাড়ছে অন্যের, মজুরি নেই। কর্মহারা শ্রমিকের হাহাকার ওঠে পাঞ্জাবের পল্লীতে। বলপূর্বক রং রুট কামগাট মারু জাহাজে যুদ্ধ ফেরত পাঞ্জাবিদের উপর আক্রমণ। প্রতিবাদে জনকল্লোল। যুদ্ধ ফেরত ক্ষতবিক্ষত সৈনিকেরা মানবে না আর শাসকের ইচ্ছে মতো নির্দেশ। তুরস্কে খিলাফত আন্দোলনের ভবিষ্যৎ মুসলিম সমাজ বিচলিত। দেশ জুড়ে ধিকি ধিকি আগুন যেন বিস্ফোরণের প্রতীক্ষায় ঘুমিয়ে থাকা দেশবাসী জেগে উঠেছে প্রতিবাদের উন্মাদনায়। 6ই ফেব্রুয়ারি পেশ হলো রাওলাট আইন। গান্ধীজি বললেন, এ অন্যায়, ভারতবাসীর স্বাধীনতার পরিপন্থী। শুরু করলেন সত্যাগ্রহ। উপেক্ষা করলো ইংরেজ সরকার। পাস হলো রাওলাট অ্যাক্ট, এক বিভৎস বিস্ফোরক। গান্ধীজি বললেন, বর্জন করো এই আইন, এই আইন সত্যের পরিপন্থী। মুসলিম লীগ আর কংগ্রেস চাইছিল পূর্ণ স্বরাজ। গান্ধীজি স্বরাজ বা মন্টফোর্ট না বেছে কেন বাছলেন শুধুমাত্র রাওলাট অ্যাক্ট? কেন জানি না। চারিদিকে মিছিল, আন্দোলনের জোয়ার, পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলি চলল কলকাতা, অমৃতসর, বোম্বাই, আমেদাবাদে। রক্তের বন্যা বয়ে গেল। দিল্লি যাওয়ার পথেই গ্রেপ্তার হলেন গান্ধী। আগুনে ঘি পড়ল, আগুন জ্বলে উঠল সারা দেশে। অমৃতসর, কাসুর, গুজরানওয়ালায় তীব্রতর আন্দোলন। এদেশ আমাদের, তোমরা কে? শাসন করো আমাদের। গভর্নর ডায়ার বললেন, দমন করো, পীড়ন করো, নিকেশ করো। আন্দোলনের ঝঞ্ঝা দেখে গান্ধীজি হলেন আতঙ্কিত। কিন্তু তখন মুক্তধারা রুখবে এমন বিভূতি কই? 100 আন্দোলনের তরঙ্গে দেশ যখন হলো উথাল পাথাল, কোথায় তখন রবীন্দ্রনাথ, কোথায় তখন মানবতার বিশ্ব বিবেক? সকল কিছু দেখে যাচ্ছেন, বিচার করছেন, মন পুড়ছে প্রবল দাহে। হিংসা দেখে বলে যাচ্ছেন, শক্তির প্রকাশে কোনো যুক্তি নেই। রথের সামনে অন্ধ ঘোড়া ছুটে যাচ্ছে অলক্ষ্যে রোজ। হিংসা দিয়ে হিংসা জয়, রক্ত দিয়ে রক্ত জয়, হত্যা দিয়ে হত্যা জয়। এসব শুধু মানবতার বুকের উপর অমানবিক রথ ঘর ঘর। যুদ্ধ লড়া বীরের ধর্ম। উন্মাদেরা আমোদিত রক্ত হোলি খেলতে গিয়ে। কোথায় যেন মনে হচ্ছে কবির বাগ্মী নেতার থেকে অনেক বেশি যুক্তিগত, অনেক বেশি সত্যগত। গান্ধীজিকে লিখে দিলেন, স্বাধীনতা অধিকার। দয়া বা করুণাতে স্বাধীনতা আসবে কেন? হঠাৎ হঠাৎ সত্যাগ্রহ, হঠাৎ হঠাৎ প্রত্যাহারে মনে হচ্ছে দ্বিধার উপর জাতির বাঁচা। আন্দোলনের রশি চলে গেল জনগণের হাতে। জনগণের চোখের ভাষা, একটা কিছু করতে হবে। শত্রু যখন চৌকাঠে, তাই মারতে না হয় মরতে হবে। মরতে মরতে জনগণের হাতে নখে তীক্ষ্ণ ছুরি। চোখে তখন দহন আনে মানুষ, পোড়ায় সে তন্দুরি। মরতে মরতে দু চোখে নীল স্বপ্ন দেখেই স্বাধীনতার একটা ধ্বনি কানে বাজে, জয়যাত্রা মানবতার। মানবতা যখন মরে, কাল বিষে কালীদহ।
নীলকণ্ঠ থামাবে বিষ, অনশন বা সত্যাগ্রহ, যখন পড়ে বসত তোমার, বসন্ত তোমার যখন পড়ে, বজ্রমুঠি তখন তোলো, কণ্ঠ ছাড়ো প্রবল জোরেই, যুদ্ধ যখন সামনে তখন মরবে নাকি অপুখাতে, তুনির বর্ম বাগিয়ে ধরো অমাবস্যার আঁধার রাতে। পয়লা বৈশাখ বাঙালির নববর্ষের উৎসব। পয়লা বৈশাখ পাঞ্জাবের আনন্দের দিন। আনন্দে সামিল হবে বলে প্রায় 10,000 সাধারণ মানুষ গ্রামবাসী সমবেত হলেন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে। বেশিরভাগ তারা জানতো না মন্টফোর্ড, জানতো না রাওলাট অ্যাক্ট, জানতো না গান্ধীজির সত্যাগ্রহ, জানতো না লাহোর অমৃতসরে পুলিশি গুলিচালনা, জানতো না অমৃতসরে শান্তি রক্ষার দায়িত্বে এডওয়ার্ড হ্যারি ডায়ার, যিনি সারা শহরে নিষিদ্ধ করেছেন যাবতীয় সভা সমাবেশ। নতুন বছরে আনন্দে মেতেছে মানুষ, বেলুন উড়ছে, পশারি বসেছে দোকান সাজিয়ে, কাগজের ফুল কেটে রঙিন পাখি, শিশু, বৃদ্ধ বাগানের এদিক ওদিক ঘুরে খুঁজছে ভাংরা দলের আনন্দ গান। এগিয়ে এলেন জেনারেল ডায়ার, সঙ্গে গোর্খা রেজিমেন্ট। বাগানের মূল দরজা বন্ধ করে দেয়া হলো, রাস্তা সংকীর্ণ। শুরু হলো গোলাবর্ষণ, নিরীহ চাষি, শিশু, রমণী, বৃদ্ধের উপর। হত্যা, হত্যা, হত্যা। একসময় গুলি ফুরিয়ে গেল, গোর্খা রেজিমেন্টের বাইরে যাবার দরজা বন্ধ। ছুটে আসছে গুলি, কেউ ঝাঁপিয়ে পড়ছে কুয়ার ভিতর, কেউ দৌড়চ্ছে শিশুকে বুকে আঁকড়ে ধরে। দেয়ালে ছিটকে লাগছে মানুষের মাথার ঘিলু, কান্নার আর্তনাদ। বাগানের মধ্যে ঘুরপাক খাচ্ছে, পৌঁছেছে না ওয়েস্টমিনিস্টারে। মৃত্যু 379, আহত 1200 সরকারি হিসেব। বেসরকারিতে মৃত্যু 1100। অতৃপ্তি ডায়ারের মুখে। আরো গুলি থাকলে 10,000কে নিকেশ করা যেত। জালিয়ানওয়ালাবাগ 13ই এপ্রিল 1919। মাটিতে রক্তের স্রোত, আকাশে সালফার গন্ধ, কালো ধোঁয়ায় ঢাকা আকাশ। মানুষ আজও খোঁজে আপনজনের মৃতদেহ, আত্মজনের লাশ। এই রক্ত জমাট মাটি কয়েকদিন পর কপালে ঠেকিয়ে 11 বর্ষীয় বালক সেদিন বলেছিল, এর প্রতিশোধ আমি নেব। বালকের নাম ভগৎ সিং। সে অন্য কথা। এত রক্ত ঝরানোর পরও পাঞ্জাবের গভর্নর ডায়ার আর জেনারেল ডায়ার শান্ত হতে পারছেন না। 14ই এপ্রিল পাঞ্জাবে জারি হলো সামরিক শাসন। গুজরানওয়ালায় বিমান থেকে গোলাবর্ষণ করা হলো। যারা বেঁচে ফিরেছিল তাদের মাটিতে নাক ঘষানো হলো। হামাগুড়ি দিয়ে শহর মধ্যে চলতে বাধ্য করা হলো। সারাদিন গ্রীষ্ম সূর্যের রোদে দাঁড় করিয়ে রাখা হলো। জনসমক্ষে চাবুকের পর চাবুক মারা হলো। ইউরোপীয়দের দেখলেই সেলাম দিতে বাধ্য করা হলো। কারাবাসে দ্বীপান্তরে পাঠানো হলো শত শত মানুষকে। সারা পাঞ্জাব জুড়ে নেমে এলো অবরোধের অন্ধকার। ভারত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রইল, অবরুদ্ধ হয়ে রইল পাঞ্জাব। রবীন্দ্রনাথের বুকের ভিতর তখন যন্ত্রণার কাঁকড়া। অ্যান্ড্রিউজকে বললেন, আমি পাঞ্জাব যাব, আমার দেশবাসীর পাশে দাঁড়াবো, বলবো আমি তোমাদেরই লোক। তুমি গান্ধীজিকে বলো আমার সঙ্গে যেতে। অ্যান্ড্রিউজ সিমলা হয়ে পাঞ্জাব যাবার পথে গ্রেপ্তার হলেন। গান্ধীজি পাঞ্জাব যেতে রাজি হলেন না। রবীন্দ্রনাথ ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছেন, দাবদাহ সারা দেহে। এই সময় রানু অধিকারী সিমলা গিয়েছিলেন বেড়াতে। সুন্দর শীতল আবহাওয়ার খবর দিয়েছিলেন কবিকে। কবি বললেন, তোমরা পাঞ্জাবের আগুনের আঁচ পাচ্ছ না? এই দুঃখের তাপ আমার বুকের পাঁজর পুড়িয়ে দিচ্ছে। মানুষের অপমান ভারতবর্ষে অভ্রভেদী হয়ে উঠছে। কবির চিত্তে তখন ভারতের খেটে খাওয়া মানুষের প্রতি অবিচারের ছবি। মরে লড়ে, তবু কাজ করে। 22শে মে সীতাদেবী কবিকে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? যেরকম চারিদিক উত্তপ্ত, ভিতরে ভিতরে পুড়ে পুড়ে কি করে ভালো থাকবো? সংবাদপত্র, চিঠির মাধ্যমে পাঞ্জাবের খবর কবির কাছে আসছে। রুচিরাম সাহানির মাধ্যমে সাম্প্রতিক খবর জানা গেল। পাঞ্জাবের এই ঘটনায় ভারতের বিশিষ্ট জনেরা কোনো প্রতিবাদ করবে না।
তার অসহ্য লাগছে এটা। মহাত্মাজি বললেন, আই ডু নট ওয়ান্ট টু এম্বারাস দ্য গভর্নমেন্ট নাও। শুনে কবি একেবারে চুপ হয়ে গেলেন। অনেকে দেখা করতে আসছেন, কবি ফিরিয়ে দিচ্ছেন। প্রশান্ত মহলানবিশকে বললেন, কাল তুমি এখানে এসো না। অবাক প্রশান্ত জানতে চাইলেন, কেন? তা তোমার জানার দরকার নেই, কাল তুমি আসবে না। পরের দিন ভোরবেলা প্রশান্তচন্দ্র জোড়া সাঁকো গেলেন, দেখলেন কবি ঘাড় নিচু করে কিছু লিখছেন। কবি বললেন, নাইটহুড পরিত্যাগ করার চিঠি। বললেন, সারা রাত ঘুমোতে পারিনি, ব্যাস এখন চুকলো, আমার যা করবার তা হয়ে গিয়েছে। মহাত্মাজি রাজি হলেন না পাঞ্জাবে যেতে। কাল তাই নিজেই গিয়েছিলুম চিত্তরঞ্জনের কাছে। বললুম যে এই সময় সমস্ত দেশ মুখ বন্ধ করে থাকবে, অসহ্য, তোমরা প্রতিবাদ সভা ডাকো। আমি নিজেই বলছি যে আমি সভাপতি হব। চিত্ত একটু ভেবে বললে, বেশ, আর কে বক্তৃতা দেবে? আমি বললুম, সে তোমরা ঠিক করো। চিত্ত আরেকটু ভাবলে বললে, আপনি যদি সভাপতি হন তবে তারপরে আর কারুর বক্তৃতা দেওয়ার দরকার হয় না, আপনি একা বললেই যথেষ্ট। আমি বললুম, তাই হবে, এবার তবে সভা ডাকো। তখন চিত্ত বললে, আপনি একা যখন বক্তৃতা দেবেন, আপনি সভাপতি, তখন সবচেয়ে ভালো হয় শুধু আপনার নামে সভা ডাকা। বুঝলুম ওদের দিয়ে হবে না। তখন বললুম, আচ্ছা, আমি ভেবে দেখি। এই বলে চলে এলুম। অথচ আমার বুকে এটা বিধে রয়েছে, কিছু করতে পারবো না, এই অসহ্য। আর আমি একাই যদি কিছু করি তবে লোক জড়ো করার দরকার কি? আমার নিজের কথা নিজের মতো করে বলাই ভালো। এই সম্মানটা ওরা আমাকে দিয়েছিল, কাজে লেগে গেল। এটা ফিরিয়ে দেওয়ার উপলক্ষ করে আমার কথাটা বলবার সুযোগ পেলুম। আস্তে আস্তে তখন ফর্সা হয়ে এসেছে, ঘরের আলো নিভিয়ে দিলুম। অ্যান্ড্রুজ সাহেব এলেন। বড়লাটকে তার পাঠানো খবরের কাগজে দেওয়ার জন্য কপি তৈরি করে তিনি বেরিয়ে গেলেন। রামানন্দবাবুকে এক কপি এনে দিলুম। এইসব করতে খানিকটা বেলা হয়ে গেল। অ্যান্ড্রুজ চিঠির ভাষা একটু নরম করতে বলায় কবি একদম কঠোর চোখে তাকালেন। Such a look I had never seen in the eyes of Gurudev before or after. কবি পদত্যাগপত্রে লিখেছিলেন, The time has come when badges of honor make our shame glaring in the incongruous context of humiliation, and I, for my part, wish to stand shorn of all special distinctions by the side of those of my countrymen who, for their so-called insignificance, are liable to suffer degradation not fit for human beings. And these are the reasons which have compelled me to ask your Excellency, with due deference and regret, to relieve me of my title of knighthood, which I had the honor to accept from His Majesty the King at the hands of your predecessor. Yours faithfully, Rabindranath Tagore.